নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার, আবার তোমাদের আজকে ঘটনা পরিবেশন করার দিন। তাই আজকেও আমি তোমাদের জন্য দুটো ঘটনা নিয়ে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে ঘটনা শুনছো আমাকে জানাতে ভুলো না কিন্তু। তাহলে চলো, একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। আজকের প্রথম ঘটনাটি আমি যেভাবে পড়েছি সেভাবেই তোমাদের কাছে তুলে ধরলাম। উনি লিখেছেন, ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। শুনতে গল্পের মতো হলেও সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। আমার মায়ের বয়স তখন 10 বছর। আমার মায়েরা 3 বোন, মা সবার বড়। একদিন সকালবেলায় আমার দিদা সবেমাত্র স্নান সেরে উঠোনে জামা কাপড় শুকোতে দিচ্ছেন। এমন সময় এক ফকিরের আগমন ঘটে আমার দাদুর বাড়িতে। ফকিরকে দেখে দিদা চাল ডাল কিছু আনাজপাতি নিয়ে আসে ঘর থেকে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ফকির এসব জিনিসপত্র নিতে অস্বীকার করে এবং সে বেশ দৃঢ় কণ্ঠে দিদাকে বলে, আর 3 দিনের মধ্যে আপনার বড় মেয়ের মৃত্যু হবে, তাই এই বাড়ি থেকে আমি কিছুই নিতে পারবো না। এই কথা বলে ফকিরটি তৎক্ষণাৎ চলে যান। দিদা তো ঘটনার আকস্মিকতায় কিছুটা হতভম্ব হয়ে যান। এরপর সম্বিত ফিরে পাওয়ার পরপরই দিদা দৌড়ে রাস্তায় বেরিয়ে গিয়ে ফকিরটিকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু দুঃখের বিষয়, ওই অল্প সময়ের মধ্যেই ফকিরটি যেন ভ্যানিশ হয়ে গেছে। কোথায় যে অদৃশ্য হয়ে গেলেন এত কম সময়ের মধ্যেই, তার আর কোনো খোঁজই পাওয়া গেল না। এর ঠিক 3 দিন পরেই আমার মা পুকুরে ডুবে যায়। কিন্তু হয়তো মায়ের ভীষণভাবে কপাল ভালো, মাকে সেই যাত্রায় রক্ষা করেন একজন সাধু বাবা। এবং রক্ষা করার পর তিনি বলেন, অনেক বড় বিপদ থেকে আজকে তুই রক্ষা পেলি মা। এরপর তিনি আমার মাকে বাড়িতে নিয়ে আসেন, দিদার কাছে মাকে তুলে দেন এবং মায়ের হাতে এক কবজ বেঁধে দিয়ে বলেন, এই কবজ যেন কখনো মেয়েটির গা থেকে না খুলে যায়। সেই ব্যাপারে আমার মাকেও বারবার বলে গিয়েছিলেন এবং বাড়ির লোককে, মানে দিদা এবং বাড়ির অন্যান্য সবাইকেও সতর্ক করে দিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন, এই কবচটি যদি আমার মা ধারণ করে থাকে তাহলে কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না। কথা বলে সাধু বাবা দিদাদের বাড়ি থেকে বিদায় নেন। কিন্তু এরপর আরো ভয়ঙ্কর ঘটনা বাকি ছিল। সেই দিনই সন্ধেবেলায় সেই সাধু বাবা, যে সাধু বাবা আমার মাকে উদ্ধার করেছিলেন, তার মৃতদেহ পাওয়া যায় পুকুরের পাড় থেকে। সবাই ভীষণভাবে অবাক হয়ে যায়। কোনো কারণ কেউ কিছুই ঠাহর করে উঠতে পারে না। গ্রামের এই হাড় হিম করা ঘটনার পর থেকেই আমার মামাবাড়ির পাড়ায় প্রতি বছর রক্ষাকারী পুজো শুরু হয় এবং সেই থেকে আজও কিন্তু আমার মামাবাড়ির পাড়ায় এই রক্ষাকালী পুজো হয়ে আসছে এবং মামাবাড়ির পাড়ার সবারই বক্তব্য, মা খুব জাগ্রত, মায়ের জন্যই আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। যদিও তারপর থেকে কিন্তু
আমার মায়ের সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। তবে আমার মা কিন্তু আজও সাধু বাবার সেই কবজ ধারণ করে আছে এবং প্রতিদিনই সাধু বাবাকে মনে মনে প্রণাম, শ্রদ্ধা, ভক্তি জানাতে আমার মায়ের অন্যথা হয় না। এই ছিল আজকের প্রথম ঘটনা। কি মনে হয় তোমাদের? শুরুতেই যে ফকির বাড়িতে এসেছিলেন, কে ছিল সেই ফকির? সে কি সত্যিই কোনো ফকির ছিলেন যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন? সেই কারণেই হয়তো তিনি সবাইকে সাবধান করে দিয়ে গেছিলেন যে 3 দিন বাদে বাড়ির বড় মেয়ের মৃত্যু হবে। নাকি সেই ফকির ছিলেন কোনো ফকির বেশি শয়তান যিনি অলক্ষ্যে প্রাণ হরণ করে নিতে চেয়েছিল? আর কেই বা ছিলেন সেই সাধু বাবা যিনি ওনার প্রাণ বাঁচিয়েছিলেন, নিজের প্রাণ দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন এবং সেই 10 বছর বয়স থেকে আজও পর্যন্ত উনি সুস্থ আছেন, ভালো আছেন, সংসার করছেন। সেই সাধু বাবা নিজের জীবন দিয়ে আরেকজনকে রক্ষা করে গেলেন। দুরকম চরিত্রই কিন্তু ঘটনা থেকে প্রকাশ পেল। যদিও এটি ক্লিয়ার হলো না যে প্রথমে যে ফকির এসেছিলেন তিনি আসলে ভালো ছিলেন না ছিলেন সাধু বেশি শয়তান। তোমাদের কি মনে হয় আজকের ঘটনাটি শুনে? কে ছিলেন প্রথমের ফকির আর কেই বা ছিলেন সেই সাধু বাবা? জানাতে ভুলো না কিন্তু। চলো এবার শুনে ফেলা যাক আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি লিখেছেন পিনাকি বাবু। উনি লিখেছেন, রাত তখন ঘনিয়ে এসেছে। জলপাইগুড়ির কোনো এক প্রত্যন্ত গ্রামে একটা পুরনো বাড়িতে একা থাকে রিমা। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টির ফোঁটা ছাদের টিনে টুপুর টুপুর শব্দ তুলছে। হঠাৎই টেবিলের উপর রাখা পুরনো রেডিওটা নিজে থেকেই বেজে উঠল। একটা ভাঙা কণ্ঠ রেডিওর ভেতর থেকে বলল, রিমা, আমি ফিরে এসেছি, তোমার কাছে ফিরে এসেছি রিমা। কণ্ঠটি শোনার পর রিমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এ সেই গলা 5 বছর আগে মারা যাওয়া মৃত স্বামী সৌমেনের। রিমা তাড়াতাড়ি রেডিওর সুইচ অফ করলো, কিন্তু রেডিও বন্ধ হয় না, বরং স্পিকারের ভেতর থেকে শোনা যায় অদ্ভুত এক শ্বাস প্রশ্বাসের শব্দ। তারপর দরজায় 3 বার ধীরে ধীরে টোকা পড়ল। ঠক ঠক ঠক। রিমা কাঁপা হাতে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কে? কোনো উত্তর নেই। চোখের সামনে উঁচু জানলা দিয়ে বাইরে তাকাতেই রিমা দেখতে পেল একজোড়া ভেজা চোখ স্থির দৃষ্টিতে ওকে দেখছে। ছুটতে গিয়ে লাইট জ্বালাতেই চোখ দুটো অদৃশ্য হয়ে যায়। কিন্তু রিমা লক্ষ্য করে মেঝেতে জলের দাগ, পায়ের ছাপ, যেন কেউ ভেতরে ঢুকে গেছে। এরপর রিমা পিছন ফিরে তাকাতেই বুকের ভেতরটা জমে গিয়ে বরফের মতো হয়ে গেল। সে দেখে তার স্বামী ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে হাসছে, ঠোঁটে এক ফাঁপা হাসি, গলায় পচে যাওয়া ফুলের মালা। স্বামী বলে উঠল হঠাৎ করে,
তুমি তো বলেছিলে রিমা, আমি ফিরে আসলে তুমি ভয় পাবে না। রিমার চিৎকার রাতের বৃষ্টির শব্দের সাথে মিলিয়ে যায়। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে রিমার ঘরে ঢোকে। রিমা তখনও অচেতন হয়ে পড়ে আছে, শরীর প্রায় ঠান্ডা বরফ হয়ে রয়েছে। এরপর প্রতিবেশীদের চেষ্টায় রিমার জ্ঞান ফেরে এবং একটু সুস্থ হওয়ার পর রাতের সমস্ত ঘটনা খুলে বলে। তবে অদ্ভুত ব্যাপার, টেবিলের উপর রেডিওটা কিন্তু তখনও বেজেই চলেছে। পরে অবশ্য রিমা ওই বাড়ি পরিবর্তন করে কলকাতায় চলে আসে এবং আর কোনোদিনও এরকম কোনো ঘটনা রিমার সাথে ঘটে। ঘটনাটি ছোট হলেও কিন্তু বেশ ভয় পাওয়াবে, তাই না? ওই রকম পরিবেশে, ওই রকম বৃষ্টি ভেজা রাতে একাকী কেউ থাকলে এমনিতেই তো একটা গা শিরশিরে অনুভূতি, তার উপর যদি চোখের সামনে এইরকম কিছু দৃশ্য ঘটে, ভয় লাগাটাই তো স্বাভাবিক। আমরা সকলেই আমাদের ভালোবাসার জন্য অনেক কিছু বলি, কিন্তু কথাটা তো সত্যি। আজকে আমাদেরই খুব কাছের কেউ যিনি মারা গেছেন, তিনি যদি হঠাৎ করে অদ্ভুত এক শরীরে আমাদের সামনে ফিরে আসে, আমরা কি তাকে সত্যি গ্রহণ করতে পারবো? আমরা কি তাকে মন থেকে মেনে নিতে পারবো? আগের সেই জায়গা দিতে পারবো? আমার মনে হয় না আমরা কেউও সেটা পারবো বলে। তোমাদের যদি কারোর কোনো মতামত থাকে অবশ্যই জানাবে। কেমন লাগলো আজকের ঘটনা দুটি কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছেও যদি এরকম কিছু ঘটনা থেকে থাকে আমাকে পাঠিয়ে দিতে ভুলো না। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব দারুণ ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধ্যে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।